আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। উদ্ভাসন মেশ কর্তৃক আয়োজিত আজকের মাস্টার ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাই। আমি সৈয়দ তাহমিদ কালাম রামিম। তো দেখতেই পাচ্ছো, আজকে তোমাদের সাথে যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে আমাদের ভার্সিটি মাস্টার ক্লাস, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, যেখানে আমরা আলোচনা করব অধ্যায় 4 বহুপদী এবং বহুপদী সমীকরণ। সো এটা আমাদের লেকচার 1। এই লেকচার দিয়ে আমরা স্টার্ট করব। সো চলো আমরা শুরু করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বহুপদী এবং বহুপদী সমীকরণ চ্যাপ্টারটাকে আমরা টোটাল 10টা টাইপে ভাগ করেছি, বিভিন্ন টপিক গুলাকে। সো তোমরা টাইপ গুলা এখানে দেখতে পাবে। আমরা টোটাল 10টা টাইপে ভাগ করেছি এবং এই 10টা টাইপ গুলাকে আমরা গুরুত্বের দিক দিয়ে আমরা এখানে 1 স্টার, 2 স্টার অথবা 3 স্টার দিয়ে রেখেছি। যেগুলো আমাদের 3 স্টার বুঝবে, সেগুলো হচ্ছে আমাদের বিগত বছরের বিভিন্ন ভার্সিটির কোশ্চেনে অনেক বেশি বেশি কোশ্চেন এসেছে ওই টাইপ গুলা থেকে। যেগুলা 2 স্টার সেগুলা মোটামুটি আমাদের কোশ্চেন এসেছে, আর যেগুলা 1 স্টার সেগুলা আমাদের হয়তো কোশ্চেন এসেছে, কিন্তু হয়তো আমাদের 1-2 বছর পর পর কোশ্চেন গুলা এসেছে। মাঝে মাঝে কোশ্চেন আসে, মাঝে মাঝে কোশ্চেন আসে না। কিন্তু তাই বলে তো আমরা কোনো টাইপ গুলা বাদ দিব না, আমাদের সব টাইপই গুরুত্ব সহকারে পড়তে হবে। সো সব টাইপ গুলাকে আমরা সেম প্রায়োরিটি দিয়ে আমরা সামনে আগাবো। সো চলো আমরা শুরু করি। তো প্রথমে আজকে আমাদের এই লেকচার 1-এর আমাদের আলোচনার টাইপ গুলা হচ্ছে দুইটা। তো দুটো টাইপ হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে আমাদের 1 নম্বর টাইপ দ্বিঘাত সমীকরণের মূল সংক্রান্ত, আর 2 নম্বর টাইপ হচ্ছে নিশ্চয়ক সম্পর্কিত আমাদের সমস্যা সমূহ। সো গুরুত্বের দিক দিয়ে যদি বিবেচনা করি, সো দেখতে পাবে আমাদের 1 নম্বর টাইপটা হচ্ছে আমাদের গুরুত্বের দিক দিয়ে 1 স্টার, আর 2 নম্বর টাইপটা হচ্ছে আমাদের গুরুত্বের দিক দিয়ে 3 স্টার। তার মানে আমাদের 1 নম্বর টাইপটা হয়তো আমাদের বিভিন্ন ভার্সিটিতে এসেছে, কিন্তু হয়তো তেমন বেশি পরিমাণে আসেনি, যার কারণে আমরা গুরুত্বের দিক দিয়ে 1 স্টার দিয়ে রাখতেছি। আর সেকেন্ড টাইপটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের অনেক বেশি বেশি কোশ্চেন আসছে প্রতি বছরই। হয়তো আমাদের 2-3টা ভার্সিটিতে আমাদের প্রায় দেখা যায় 1-এর অধিক কোশ্চেন আসে এই টাইপ থেকে, যার কারণে এটাকে আমরা 2 স্টার দিয়ে রাখছি। সো যাই হোক, আমরা দুইটা নিয়ে আলোচনা করব। সো চলো আমরা প্রথমে 1 নম্বর টাইপ দিয়ে শুরু করি। সো 1 নম্বর টাইপে এখানে যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিসটা দেখি, যে আমাদের বিগত বছরে শুধু আমাদের দুইবার 14-15 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর জগন্নাথ ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটিতে আমাদের একই বছরে দুইবার কোশ্চেন এসেছিল। এই কারণে আমরা গুরুত্বের দিক দিয়ে 1 স্টার দিয়ে রাখছি। তো চলো দেখি আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করি, এবং কোশ্চেন অ্যানালাইসিসের আগে আমরা একটু এই টাইপের বেসিক গুলো একটু আমরা ঝালাই হয়ে নিই। সো প্রাথমিক আলোচনা দেখো, আমাদের কি দেওয়া আছে, বহুপদী রাশি। সো আমাদের বহুপদী রাশি জিনিসটা কি সেটা একটু আমরা প্রথমে আমরা একটু বেসিক ক্লিয়ার হয়ে নেই। সো যদিও আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বা 9-10-এ থাকতেই এগুলো আমরা অনেক আগে থেকে বেসিক ক্লিয়ার হয়ে আসছি, তাও যেহেতু আমরা ক্লাস নিচ্ছি, আমাদের একটু প্রথম থেকে আমরা রিক্যাপ করে দেখি। সো বহুপদী রাশিকে নরমালি আমরা পি অফ এক্স এইভাবে আমরা এক্সপ্রেস করে থাকি। যেই পি অফ এক্স কে আমরা লিখি হচ্ছে a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস a3x³ প্লাস ডট 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 ডট, এভাবে করতে করতে আমাদের an x⁴n পর্যন্ত যাবে। ওকে, আচ্ছা, তাইলে x⁴n। এখন এখানে আমাদের কয়েকটা শর্ত আছে। আমরা এরকম যে কোনো কিছুকে লিখলে কিন্তু আমরা বহুপদী বলতে পারি না। বহুপদী হওয়ার জন্য আমাদের কয়েকটা শর্ত মেনটেন করে চলতে হয়। তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে, এরকম রাশি যদি আমাদের দেওয়া থাকে, সেখানে আমাদের এক্স এর যে পাওয়ার, সেই পাওয়ার গুলা কখনোই আমাদের ভগ্নাংশ অথবা ঋণাত্মক হতে পারবে না। তার মানে এখানে আমাদের যে এক্স এর পাওয়ার এন, সেই এন এর পাওয়ার গুলা কখনোই আমাদের ভগ্নাংশ অথবা ঋণাত্মক হতে পারবে না। ঋণাত্মক হতে পারবে না, এটা হচ্ছে আমাদের একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের a0, ঠিক আছে? এবং আরেকটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের an। সো আরেকটা শর্ত হচ্ছে, আমাদের যে হাইয়েস্ট পাওয়ার যুক্ত যে ঘাতটা থাকবে, সেই ঘাতের সাথে আমাদের যে সহগটা থাকবে an, এটা কখনো আমাদের 0 হতে পারবে না, এটা আমাদের নন জিরো হতে হবে। সো এই শর্ত দুটো যদি আমাদের মেনটেন করে চলে, তাহলে এই ধরনের রাশিটাকে আমরা কি বলতে পারবো? বহুপদী রাশি বলতে পারবো। তো আশা করি এই জিনিসটা তোমাদের বোঝা হয়ে গেছে, যদিও এটা তোমরা আগে থেকেই জানো।
এখন আসি আমাদের বহুপদী সমীকরণ জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো বহুপদী সমীকরণটা হচ্ছে যে কোনো বহুপদী রাশিকে, যেরকম এখানে আমরা পি অফ এক্স লিখছিলাম, এই পি অফ এক্স কেই আমি যদি একটা ইজ ইকুয়াল টু 0 ধরে নেই, তাহলে এটাকে আমরা কি ধরবো, বহুপদী সমীকরণ ধরবো। ঠিক আছে, কিন্তু সবসময় কি আমাদের বহুপদী বহুপদীর সবসময় কি আমাদের বহুপদী সমীকরণ গুলাই কি বহুপদী রাশি হবে? এরকম নাও হইতে পারে, আবার হতেও পারে। একটা কোশ্চেন থেকে যায়। তো সেই কোশ্চেনটার অ্যান্সার চলো আমরা একটু ফাইন্ড আউট করি আমাদের পরের স্লাইডে। পরের স্লাইডে দেখো আমাদের কি বলা আছে, যে নিচের রাশিগুলোর এক্স এর বহুপদী তা নির্ণয় করো। কোন রাশিগুলো এক্স এর বহুপদী তা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা চলো আমরা তাহলে একটা একটা করে দেখি। এক নম্বরে আমাদের কি বলা আছে, এক নম্বরে আমাদের বলা আছে, রাশিটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 ডিভাইডেড বাই টুয়াইস এক্স। আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি একটু পার্শিয়াল ফ্র্যাকশন করি, এই সাইডে দেখো তো, পার্শিয়াল ফ্র্যাকশন করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x আসবে, তারপর আমাদের মাইনাস 3x ডিভাইডেড বাই 2x আসবে, তারপর আমাদের প্লাস 4 ডিভাইডেড বাই 2x এটা চলে আসবে। এখন যদি আমি কাটাকাটি করে দেই, যেমন এখানে একটা এক্স এক্স কাটাকাটি চলে যায়, আর একটা এক্স থাকে, এখানে খালি এক্স এক্স কাটাকাটি চলে যায়, আর এখানে আমাদের 4 আর 2 কাটাকাটি চলে গেলে আরেকটা 2 থাকে। তো দেখা যায় আমাদের এক নম্বর সমীকরণটা ফাইনালি দাঁড়ায় হচ্ছে এক্স বাই 2, তারপর আমাদের থাকবে হচ্ছে মাইনাস 3/2, আর ওই পাশে আমাদের একটা প্লাস 2/x থাকে। প্লাস 2/x কে আমি 2x⁻⁻1 লিখতে পারি, ঠিক কিনা? ওকে, সো এটা যদি আমি লিখতে পারি, তাহলে এখন খেয়াল করবে যে আমাদের এক্স এর এখানে একটা পাওয়ার, এই পাওয়ারটা আমাদের -1 চলে আসছে। -1 মানে কি, এটা একটা ঋণাত্মক সংখ্যা। সো আমরা আগের স্লাইডে দেখছিলাম যে আমাদের বহুপদী হওয়ার শর্ত হচ্ছে আমাদের এই যে আমাদের এক্স এর ঘাতটা, এই এক্স এর ঘাতটা যে কোনো ঘাত, এখানে আমাদের অনেকগুলা পদ আছে, সবগুলা পদেই আমার এক্স এর কোনো না কোনো পাওয়ার আছে, কোনো পাওয়ারই আমার ভগ্নাংশ এবং ঋণাত্মক হতে পারবে না। ওকে, সো এখানে আমার একটা পাওয়ার আমার কি হয়ে গেছে, ঋণাত্মক হয়ে গেছে। তাহলে এটাকে কি আমি বলতে পারবো, বহুপদী বলতে পারবো? এটাকে আমরা বহুপদী বলতে পারবো না। সো এক নাম্বারটা আমার বহুপদী নয়। ওকে, তাইলে এর পরেরটাতে চলে যাই। এর পরেরটাতে কি বলা হয়েছে, 2 নম্বরে আমার বলা হয়েছে 5x² প্লাস 6x মাইনাস 17। তাহলে 2 নাম্বারটা যদি আমি দেখি, 5x² আছে, প্লাস 6x আছে, মাইনাস 17 আছে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্স এর পাওয়ার গুলা কি কি, একটা আছে 2, এটাকে আমি 1 ধরতে পারি, এক্স এর পাওয়ার 1, আর এখানে কিছু নাই, আমরা x⁻0 ধরতে পারি। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, এক্স এর পাওয়ার কিন্তু আমাদের 2, 1 আর 0, এগুলা কিন্তু আমাদের কোনোটাই ভগ্নাংশও না, কোনোটা কিন্তু আমাদের ঋণাত্মক সংখ্যাও না। সো আমার শর্ত কিন্তু মেনটেন করে চলছে, কোনো শর্ত কিন্তু লঙ্ঘন করে নাই। তাহলে আমরা 2 নাম্বারটাকে কি বহুপদী বলতে পারবো? এক্স্যাক্টলি। সো 2 নাম্বারটা হচ্ছে আমার একটা বহুপদী রাশি। 3 নাম্বারটা যাই। 3 নাম্বারটা যদি একটু খেয়াল করে দেখো, এটা একটু স্পেশাল টাইপের একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, শুধু 5 দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। সো 5 দেওয়া থাকলে তখন আমরা কি করব? তো দেখি আমরা 3 নাম্বারের ক্ষেত্রে যদি শুধু আমাদের কোন একটা কনস্ট্যান্ট দেওয়া থাকে, আর কিছু নাই, কোনো এক্স এর কোনো চিহ্ন নাই এখানে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখানে আমাদের এক্স আছে, কিন্তু সেই এক্স এর উপর আমাদের একটা পাওয়ার 0 আছে। এই কাজটা কিন্তু আমরা এর আগের 2 নাম্বারও একটা জায়গায় করছিলাম, তাই না? 17x⁻0 লাস্টে একটা ধরে নিছিলাম। তো এখানে আমরা ধরে নিতে পারি x⁻0। তো এখানে যদি এক্স আমি ধরে নেই, এই এক্স এর ঘাতটা কত? এই এক্স এর ঘাতটা হচ্ছে 0। 0 আমার ভগ্নাংশও না, 0 কিন্তু আমার ঋণাত্মকও না। সো এটাও কিন্তু আমার সেই কন্ডিশনটা মেনটেন করে চলতেছে। সো ওই সেন্সে আমরা কিন্তু এই জিনিসটাকে কি বলতে পারি, এই 3 নাম্বার রাশিটাকেও আমরা বহুপদী বলতে পারি, এবং এই বহুপদীর একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা তখন বলে থাকি হচ্ছে ধ্রুবক বহুপদী। এটাকে আমরা বলি ধ্রুবক বহুপদী। ওকে, 4 নম্বরে চলে যাই। 4 নম্বরের ক্ষেত্রে যদি তোমরা খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি √x আছে। √x থাকা মানে কি, x⁻½ তাইলে আমরা লিখে রাখি x⁻½ তারপর x⁻5 আছে, তারপর আমাদের 3 আছে। x⁻½ হাফ থাকা মানে কি, ভগ্নাংশ চলে আসছে, কিন্তু পাওয়ার কি ভগ্নাংশ হওয়া যাবে? যাবে না। তাহলে যদি ভগ্নাংশ হয়, 4 নাম্বারটাকে আমরা আগে থেকেই বাদ দিব, এটা আমাদের বহুপদী হতে পারবে না। আর ফাইনালি আমরা যদি 5 নাম্বারটা দেখি, 5 নাম্বারের ক্ষেত্রে খেয়াল করো, এখানে আমাদের 1/x আছে, 1/x মানে x⁻⁻1 প্লাস 3x আছে, 3x মানে x⁻1, আর এখানে x² আছে।
সো দেখতে পাচ্ছি আমাদের একটা পাওয়ার কি হয়ে গেছে, এখানে একটা পাওয়ার এখানে ঋণাত্মক হয়ে গেছে। সো ঋণাত্মক হইলেও কি আমার বহুপদী হতে পারবে? পারবে না। সো এটাও আমাদের বহুপদী নয়। সো দেখা যাচ্ছে আমাদের 2 এবং 3 নাম্বার রাশি পাঁচটার মধ্যে, এই পাঁচটার মধ্যে দুই এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের বহুপদী রাশি, বাদ বাকিগুলো বহুপদী রাশি নয়। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো চলো এর পরের টপিকে চলে যাই, আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় সংক্রান্ত। সো দ্বিঘাত সমীকরণ বা আমরা পড়ে আসছি আমরা একটা থিওরি, যে আমাদের এন ঘাত বিশিষ্ট যে কোনো বহুপদীর ক্ষেত্রে আমাদের এন সংখ্যক মূল থাকে। যেমন আমি যদি একঘাতী রাশি লিখি বা একঘাতী বহুপদী সমীকরণ লিখি, সেই ক্ষেত্রে আমার মূল আসবে একটা। দ্বিঘাতী সমীকরণ থাকলে সেই ক্ষেত্রে মূল আসবে দুইটা। ত্রিঘাতী সমীকরণ থাকলে সেই ক্ষেত্রে মূল আসবে তিনটা। এন ঘাত বিশিষ্ট বহুপদী থাকলে সেই ক্ষেত্রে আমাদের মূল আসবে কয়টি? এন সংখ্যক। সো সেই ক্ষেত্রে এখন যদি আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করতে বলা হয়, সো আমরা আগে থেকেই বলে দিতে পারবো এখানে আমাদের কয়টা মূল থাকবে? দুইটা মূল থাকবে। এখন দুইটা মূল কিভাবে বের করব, সেটা বের করার জন্য অলরেডি আমরা একটা সূত্র ক্লাস 9-10 থেকেই হয়তো মুখস্থ করে আসছি, তাই না? আচ্ছা, সো এখানে এই সূত্রটা দেওয়া আছে ক্লাস 9-10 থেকে, যদিও আমরা পড়ে আসছি, আমরা একটু এই সূত্রটা দেখি, চটপট আমরা একটু দেখে ফেলি যে এই সূত্রটা আসলে কিভাবে আসছে, এক্স এর ভ্যালু কিভাবে আমরা এইভাবে বের করে ফেলতে পারি। তো তার জন্য আমাদের একটা বহুপদী সমীকরণ, কি বলি, দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে। দ্বিঘাত সমীকরণ আমাদের দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। এখানে a b c হচ্ছে আমাদের যে কোনো বাস্তব সংখ্যা। আচ্ছা, সো এখান থেকে এখন যদি আমি মূলদ্বয়ের সূত্রটা যদি বের করতে চাই, তাহলে তখন আমি কি করব? এইখানে আমরা এই সমীকরণটাকে সবকিছুকে 4a দিয়ে গুণ করে দিব। তাইলে এটাকে 4a দিয়ে গুণ করলে 4a স্কয়ার x স্কয়ার, এটাকে 4a দিয়ে গুণ করলে 4abx হবে, এখানে 4 দিয়ে গুণ করলে 4ac হবে, আর এই পাশে 0 আছে, তাকে 4 দিয়ে গুণ করলে আমার কি হবে? 0ই থাকবে। তো আমরা কি করছি? 4a দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা উভয় পক্ষে b স্কয়ার যোগ করে দিই। তো এখানে 4a স্কয়ার x স্কয়ার আছে, 4abx আছে, এখানে 4ac আছে, এই পাশে আমাদের 0 আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? বোথ সাইডে আমরা এখন একটা বি স্কয়ার যোগ করে দিই। এখানেও বি স্কয়ার থাকলো, এখানেও বি স্কয়ার থাকলো। ওকে, আর নেক্সট লাইনে করব কি? 4ac টাকে আমরা ওই সাইডে পক্ষান্তর করে নিয়ে যাব। তাহলে এখানে থাকলো 4a স্কয়ার x স্কয়ার, এখানে প্লাস 4abx, এই পাশে থাকবে অনলি বি স্কয়ার, আর ওই পাশে 4ac টাকে নিয়ে গেলে বি স্কয়ার মাইনাস 4ac। ওকে, আচ্ছা, তাইলে এখন দেখি পরের লাইনে আমরা এখানে বাম পক্ষে যে রাশিটা আছে 4a স্কয়ার x স্কয়ার, 4abx প্লাস বি স্কয়ার, এই জিনিসটাকে একটু খেয়াল করে দেখো তো, আমরা এটাকে কি 2ax প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি কিনা? অবশ্যই কিন্তু আমরা এটা লিখতে পারি। এটাকে আমরা সুন্দর মতো a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে ভাঙিয়ে আমরা চাইলে ওই সূত্রটা ইউজ করে a প্লাস বি হোল স্কয়ার হিসেবে লিখে রাখতে পারি। সো ওই অনুসারে আমাদের চলে আসলো 2ax প্লাস বি, আর এই পাশে আমাদের কি থাকলো? বি স্কয়ার মাইনাস 4ac। তাইলে এখন দেখো, এখন আমাদের কাজ হচ্ছে শুধু এক্স টাকে আমাদের বাম পক্ষে রাখা, ডান পক্ষে বাকি সবকিছু নিয়ে যাওয়া। স্কয়ার আছে, ওই পাশে নিয়ে গেলে আমাদের কি হয়ে যাবে? স্কয়ার রুট হয়ে যাবে। স্কয়ার রুট হয়ে গেলে এখানে থাকবে অনলি 2ax প্লাস বি, ওই পাশে একটা স্কয়ার রুট হয়ে যাবে, রুটের ভিতরে থাকবে বি স্কয়ার মাইনাস 4ac। কিন্তু যেহেতু আমি স্কয়ার রুট করে দিছি, সমীকরণে স্কয়ার রুট করলে আমার একটা প্লাস মাইনাসের হিসাব চলে আসে। সো এখানে আমি প্লাস মাইনাসের হিসাবটা রেখে দিলাম। তারপর এখানে যদি আমি এই বিটাকে ওই সাইডে নিয়ে যাই, বিটাকে ওই সাইডে নিয়ে গেলে আমার কি হবে? মাইনাস বি হবে। সো এই পাশে আমার 2ax থাকবে, ওই পাশে মাইনাস বি, প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। আর ফাইনালি আমি যদি এক্স রাখতে চাই, তাহলে আমাদের চলে আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই এখানে থাকবে 2a। সো দেখতে পারবে এটাই কিন্তু আমাদের এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। সো এভাবে আমাদের ফর্মুলাটা আসে। সো যাই হোক, এটা আমরা ক্লাস 9-10 থেকে এটা হয়তো প্রমাণটা দেখে আসছি, এখানে আলোচনার সুবিধার্থে আমরা আর কি এটা একটু পুনরায় দেখাই দিলাম। সো এখন এই সূত্রটা ইউজ করে, এটার প্রমাণটা আমাদের লাগবে না, জাস্ট তোমাদের বুঝার জন্য আর কি আমি জিনিসটা আবার ব্যাখ্যা করেছি। আমাদের মেইনলি সূত্রটা কাজে লাগবে এবং সূত্রটা মুখস্থ রেখে আমরা এখন বিভিন্ন টাইপের ম্যাথ সলভ করতে পারবো। সো চলো দেখি এখানে আমাদের কি ম্যাথ দেওয়া আছে। বলা হয়েছে এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 34 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো কি কি? আমাদের অপশন দেওয়া আছে 4টা, এবং এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 সালের কোশ্চেনে চলে আসছিল। সো চলো আমরা সলভ করি। এখানে আমাদের কি সমীকরণ দেওয়া আছে? এক্স স্কয়ার মাইনাস 10x
প্লাস 34 ইজ ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখবা এখানে আমাদের তিনটা জিনিসেরই ভ্যালু দেওয়া আছে। কি কি? একটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালু 1, একটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু 10, আরেকটা হচ্ছে আমার কি বলি এক্স এর সহগ সরি -10 হবে, আর আরেকটা হচ্ছে আমার 34। তাহলে এটা কি আমরা কি বলতে পারবো? এ বলতে পারবো। এ হচ্ছে আমার 1। এটাকে আমি বি বলতে পারবো, বি হচ্ছে আমার -10। আর এটাকে আমি সি বলতে পারবো, সি হচ্ছে আমার 34। তাহলে এখন যেহেতু মূলগুলো বের করতে বসে, মূলগুলোর সমীকরণ আমরা বসাই। মূলগুলোর সমীকরণ সূত্রটা আমি বসাই। সূত্রটা হচ্ছে -b প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখন ভ্যালুগুলো সুন্দর করে বসাই দিই। চলো, -b এর জায়গায় কত বসবে? -10। তাহলে মাইনাসে মাইনাসে +10 প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার -4ac। বি স্কোয়ার মানে হচ্ছে -10 স্কোয়ার, 100 হবে। আর 4ac মানে হচ্ছে 4 × 1 × 34। তাহলে 34 কে আমরা যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 120 প্লাস হচ্ছে 136 চলে আসে। 136 চলে আসে। আর 2a আমার হয়ে যাবে অনলি 2। তাহলে এখন ফার্দার যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 10 থাকবে, এখানে প্লাস মাইনাস আমাদের -36 থাকবে। -36 মানে হচ্ছে আমাদের 6i। একটা জটিল সংখ্যা চলে আসতেছে, তাই না? রুটের ভিতরে -36, যাকে করলে আমরা 6i লিখতে পারি। ওকে, আর নিচে থাকলো আমাদের 2। তারপর যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 থাকবে, আর এখানে প্লাস মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 3i থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এই অ্যান্সারটা আমার কোনটার সাথে মিলতেছে? এটা আমার ডি নাম্বার অপশনের সাথে মিলতেছে। সো এখানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। পরেরটাতে চলে যাই। পরের কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি 14-15 সালের কোশ্চেন। কোশ্চেনটা দেখি, চলো। 9x² - 12x + 4 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মূলদ্বয়ের অনুপাত আলফা ইস টু বিটা কত? আচ্ছা, সো এটা যদি বের করতে চাই, এটারও আমাদের কি বের করতে হবে? মূল দুইটা বের করতে হবে। সো মূল দুইটা আমরা বের করি। সো 9x² - 12x + 4 = 0। সো এখানে আমাদের x এর সূত্র যদি বসাই, এখন আমি ডাইরেক্ট বসাই দিচ্ছি। -b, b এর ভ্যালু কত? -12। তাহলে মাইনাসে মাইনাসে এখানে বসবে +12 প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার -4ac। বি স্কোয়ার হচ্ছে আমার 12 স্কোয়ার, তার মানে 144। আর -4ac, 4ac হবে 4 × 9 × 4। পরের লাইনে লিখবো না। আর নিচে আমার থাকবে হচ্ছে টোয়াইস ইন্টু এ, তার মানে 2 × 9। তাইলে নিচে দেখি আমার 12 থাকলো প্লাস মাইনাস, এখানে আমার থাকলো 144, 4 নং 36, 36 আর 4 আগের মতো হচ্ছে আমার 136 বসে যাচ্ছে, তাই না? 136 বসে যাচ্ছে। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি 144, 4 নং 36, 36 আর 4 গুণ করলে সরি 36 আর 4 গুণ করলে আমাদের 120, আর হচ্ছে 4 6 24, 144ই আসে। সরি, আমি ভুল বলছিলাম, 136 না, 144ই আসবে। আর নিচে আমার থাকতেছে কত? 18। তাইলে দেখো তো, এই দুইটা তো কাটাকাটি চলে যায়। আলটিমেটলি আমার 12 প্লাস মাইনাস 0 চলে আসতেছে, আর নিচে 18 চলে আসতেছে। তার মানে আমার এখানে দুইটা মূল থাকলেও দুইটা মূলের অ্যান্সার আমার সেম আসতেছে, মানে দুইটা মূল আমার সমান। তো এখানে আমার দুইটা মূলকে আমি এভাবে লিখতে পারি। একটা মূল হবে 12 আর 18, আমি যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 6 18। আবার 2 দিয়ে ভাগ করলে আমার এখানে 2 আসবে, এখানে 3 আসবে। তার মানে এখানে আমার 2/3 একটা মূল, আরেকটা মূল ওইটাও আমার কিন্তু 2/3। তার মানে আমার এখানে দুইটা মূল হচ্ছে সমান। এই ক্ষেত্রে আমার দুইটা মূল সমান চলে আসছে। যদিও আমার দেখতে মনে হচ্ছে যে এখানে একটা মূল বের হইছে, কিন্তু আসলে এখানে একটা মূল না, এখানে দুইটাই মূল। দুইটা মূলের ভ্যালু আমার সমান। আলফার ভ্যালু হচ্ছে আমার 2/3, বিটার ভ্যালু হচ্ছে আমার 2/3। তাহলে এখন যদি আমি দুইটার অনুপাত বের করতে চাই, চিন্তা করো, আলফা ডিভাইডেড বাই বিটা, দুইটাই আমার 2/3, উপরেও 2/3, নিচেও 2/3। তাহলে আমার কাটাকাটি গেলে 1/1 থাকবে। সো এখানে 1:1, এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল। আশা করি সবাইকে বুঝাতে পারছি। এখন চলো তাহলে আমরা টাইপ 2 তে চলে যাই। টাইপ 2টা হচ্ছে আমাদের নিশ্চয়ক সম্পর্কিত আমাদের সমস্যা সমূহ। তো আমরা যদি প্রথমে কোশ্চেন অ্যানালাইসিসটা দেখি, বিগত বছরে আমাদের প্রায় 10 বারের বেশি সংখ্যক বার আমাদের বিভিন্ন ভার্সিটিতে এই টপিক থেকে আমাদের কোশ্চেন এসেছে। ঠিক আছে,
রিসেন্টলি আমাদের জিএসটি 22-23 সালে, এই বছরে আমাদের যে জিএসটি পরীক্ষাটা হয়েছিল সেখানেও কিন্তু আমাদের এই টাইপ থেকে কোশ্চেন এসেছিল। তাই এইখানে আমরা গুরুত্বের দিক দিয়ে এটাকে কত স্টার দিয়ে রাখতেছি? 3 স্টার দিয়ে রাখতেছি। সো চলো আমরা দেখি এখানে আমাদের কি কি টাইপের কোশ্চেন এসেছিল। সো প্রথমে আমরা একটু কোশ্চেন গুলা টাইপ ভিত্তিক ভাবে করার আগে একটু বেসিকটা আমরা ঝালাই হয়ে নিই। তো এখানে বলা হয়েছে যে নিশ্চয়ক সম্পর্কিত আমাদের সমস্যা সমূহ, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের আমরা মূল অলরেডি বের করা শিখে আসছি, তাই না? একটু আগে আমরা টাইপ 1-এ শিখে আসছি। এখন এখানে দেখি মূলটা তো আমরা বের করে আসছি। এখন মূলের ভিতরে রুটের ভিতর একটা জিনিস আছে, ঠিক আছে? রুটের ভিতর কি জিনিস আছে? রুটের ভিতরে আছে b² - 4ac। এই জিনিসটাকে আমরা স্পেশালি কি নামে ডাকি? এটাকে তখন আমরা নিশ্চায়ক বা পৃথায়ক বা ইংলিশে আমরা ডিসক্রিমিনেন্ট বলে ডাকি। ওকে, কেন এটাকে আমরা এত প্রায়োরিটি দিচ্ছি, এত গুরুত্ব দিচ্ছি? কারণ এই জিনিসটার উপর ভিত্তি করে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলার প্রকৃতি কিরকম হবে সেগুলা কিন্তু আমরা চাইলে বের করে ফেলতে পারি, শুধুমাত্র এই জিনিসটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। এই কারণে এটার গুরুত্ব আছে। এই গুরুত্ব অনুসারে সে একটা আলাদা নাম পেয়ে গেল, সেটা হচ্ছে নিশ্চয়ক। আমরা নিশ্চয়ক নামেই ডাকবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ছক করা আছে। তো সেই ছকে আমাদের নিশ্চয়ক ডি এর ভ্যালু কি কি হলে আমার মূলগুলার প্রকৃতি কি কি হতে পারে সেটার একটা ছক দেওয়া আছে। তো এটা একটু দেখে ফেলি। তো এখানে দেখো আমাদের ডি হচ্ছে b² - 4ac। ডি এর ভ্যালু আমার 3 রকম হতে পারে। একটা হচ্ছে ডি ইজ গ্রেটার দেন 0, একটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ডি ইজ লেস দেন 0। যদি আমার ডি এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হলে আমাদের মূলের বৈশিষ্ট্যটা হচ্ছে আমার মূলদ্বয় কি হবে? বাস্তব এবং অসমান হবে। তো এখানে আমার বৈশিষ্ট্যটা হচ্ছে বাস্তব এবং অসমান। অথবা আমাদের যদি উল্টা কোশ্চেন বলা থাকে মূলদ্বয় বাস্তব এবং অসমান হলে ডি এর ভ্যালু কি হবে, তখন আমাদের অ্যান্সার হবে ডি ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, শুধু তাই নয়, এখানে আমাদের আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে যদি আমাদের ডি ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হয় এবং ডি যদি আমাদের পূর্ণবর্গ হয়, ঠিক আছে? ডি এর ভ্যালু, মনে করো ডি এর ভ্যালু আমার চলে আসলো, আমি এবিসি এর মান জানি, এবিসি এর মান বসায় এখানে আমি বসিয়ে ডি এর একটা ভ্যালু পেলাম। ডি এর ভ্যালু যদি আমার 9 হয়, অথবা মনে করো আমার 16 হয়, অথবা মনে করো আমার 25 হয়, এরকম ধরনের সংখ্যা যদি আমার চলে আসে, তখন ডি তো আলটিমেটলি আমার রুটের ভিতরে থাকতেছে, তাই না? তাহলে এই ধরনের সংখ্যাটাকে আমি যদি রুট করি, রুট করে দিলে ওগুলা কি একটা পূর্ণ সংখ্যা চলে আসে না? √9 একটা পূর্ণ সংখ্যা, √16 একটা পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা, √25 একটা মূলদ সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডি যদি আমাদের পূর্ণবর্গ চলে আসে, সেই ক্ষেত্রে মূলদ্বয় আমাদের বাস্তব এবং অসমান তো হবেই, সেই সাথে আমাদের মূলদ্বয় কি হবে? মূলদ হয়ে যাবে। ঠিক আছে, মূলদ্বয় মূলদ হবে। আর ডি যদি আমার পূর্ণবর্গ সংখ্যা না হয়, এই যে আমার 9, 16, 25 এরকম টাইপের যদি আমার পূর্ণবর্গ সংখ্যা না হয়, সেই ক্ষেত্রে রুটের ভিতরে অপূর্ণবর্গ সংখ্যা এরকম টাইপ কোন সংখ্যা যদি আমার বসে, সেই ক্ষেত্রে কিন্তু মূলদ সংখ্যা আসবে না, অমূলদ সংখ্যা চলে আসবে। ওকে, তাহলে এটা আমার খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। ডি ইজ ইকুয়াল টু 0 হইলে কি হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি ডি ইজ ইকুয়াল টু 0 হইলে আমার মূলদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। ঠিক আছে, বাস্তব হবে এবং সমান হবে। আগেরটার ক্ষেত্রে অসমান ছিল, এখানে সমান। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এটাও আমাদের এখানে থার্ড ব্র্যাকেটে বলা আছে, যে যদি আমার ডি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার এখানে যে দ্বিঘাত সমীকরণের যে দ্বিঘাত রাশিটা আছে, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমার যে রাশিটা আছে, এই রাশিটাকে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করে লিখতে পারি। তার মানে মনে করো এই জিনিসটাকে আমি তখন কি করতে পারবো? পি এক্স প্লাস কিউ হোল স্কোয়ার এরকম ফরম্যাটে আমি লিখতে পারবো, যেখানে আমার পি কিউ আমার কি হবে? পি কিউ এটাও আমার একটা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কোনো একটা সংখ্যা হবে। ঠিক আছে, সো এটাই আমার এখানে বলা আছে যে যদি আমার ডি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার যে পূর্ণবর্গ রাশিটা আছে, কি বলি, দ্বিঘাত রাশিটা আছে, সেটা হচ্ছে আমার একটা পূর্ণবর্গ রাশি হবে। ওকে, আর ফাইনালি যদি ডি ইজ লেস দেন 0 হয়, তাহলে ডি ইজ লেস দেন 0 মানে কি? আমার নেগেটিভ সংখ্যা। রুটের ভিতরে আমার নেগেটিভ সংখ্যা যদি বসে, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা সবসময় একটা কি পাবো? কাল্পনিক সংখ্যা পাবো। তার সাথে আবার প্লাস মাইনাস সামথিং আছে, সো অলওয়েজ একটা জটিল সংখ্যা পাবো। সো এখানেই তাই এই কারণে আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি যে ডি ইজ লেস দেন 0 হলে মূলদ্বয় আমাদের অবাস্তব,
অসমান এবং অনুবন্ধী জটিল হবে, শুধু জটিল না, আমাদের অনুবন্ধী জটিল। তার মানে একটা যদি আমার এ প্লাস আইবি হয়, আরেকটা হবে আমার এ মাইনাস আইবি। এটা অলওয়েজ আমার এরকম ভাবেই থাকবে যে আমার এবিসি, এখানে যে আমার এবিসি দেওয়া আছে, এই এবিসি গুলা যদি আমার বাস্তব সংখ্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার ডি ইজ লেস দেন 0 হইলে আমার যে দুইটা মূল পাওয়া যাবে, জটিল সংখ্যা তো হবেই, তারা সবসময় অনুবন্ধী জটিল হবে। অনুবন্ধী জটিল বাদে অন্য কোনো কিছু হতে পারবে না। ঠিক আছে, আরেকটা ক্ষেত্রে আমাদের মূলগুলা হচ্ছে অনুবন্ধী হয়, সেটা হচ্ছে আমাদের অমূলদ মূল হিসেবে যদি থাকে। এই যে আমরা এখানে দেখছিলাম ডি যদি আমাদের পূর্ণবর্গ না হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কি পাবো? অমূলদ সংখ্যা পাবো। ডি পূর্ণবর্গ হইলে মূলদ, পূর্ণবর্গ না হইলে অমূলদ। অমূলদ সংখ্যা আমাদের দেখতে কিরকম? অমূলদ সংখ্যা দেখতে আমাদের এ প্লাস রুট বি, এ মাইনাস রুট বি এরকম, তাই না? আমাদের যদি অমূলদ মূল চলেও আসে, তখনও সেই ক্ষেত্রে আমাদের অমূলদ মূলগুলা কি থাকবে? অনুবন্ধী আকারে থাকবে। একটা যদি আমার এ প্লাস রুট ওভার বি হয়, আরেকটা হবে আমার এ মাইনাস রুট ওভার বি। ওকে, তাহলে এভাবে আমরা এই নিশ্চয়কের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা মূলের প্রকৃতিগুলা কিরকম হয় আমরা দেখে ফেললাম। চলো এখন আমরা ম্যাথে চলে যাই। এখানে আমাদের ম্যাথ দেওয়া আছে যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি কিরূপ? আচ্ছা, খুব ইজি কোশ্চেন। আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে আমাদের নিশ্চয়ক বের করা। এখানে a এর ভ্যালু দেওয়া আছে 5, b এর ভ্যালু দেওয়া আছে -3, c এর ভ্যালু দেওয়া আছে -1। আমাদের d এর ফর্মুলা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। আমরা তাড়াতাড়ি তাহলে d এর ফর্মুলাটা বসাই, ভ্যালুগুলো বসাই ফেলি। b স্কয়ার হচ্ছে আমার -3 স্কয়ার, তার মানে +9 হয়ে যাবে। 4ac হচ্ছে 4 ইন্টু 5 ইন্টু -1, তাইলে এখানে কত হয়ে যাচ্ছে? 9 প্লাসে প্লাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 4 5 20, তার মানে এখানে হয়ে যাচ্ছে 29। 29 হচ্ছে গ্রেটার দেন 0। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে 29টা কি আমাদের পূর্ণবর্গ না পূর্ণবর্গ না? এটা আমাদের পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। আমরা বলতে পারি আমাদের মূলগুলা কি হবে? আমাদের মূলদ্বয় যেহেতু গ্রেটার দেন 0, বাস্তব তো হবেই, অসমান হবে, এবং সেই ক্ষেত্রে যেহেতু পূর্ণবর্গ নয়, অমূলদ হবে। ওকে, দেখি এখন আমরা তো সব অ্যান্সার বের করে ফেলছি, এখন আমাদের অপশন কোনটা কোনটার সাথে মিলে দেখি। আমাদের বাস্তব হচ্ছে, ঠিক আছে, বাস্তব মিলে গেছে, অবাস্তব হচ্ছে না। আর কি হচ্ছে? অমূলদ। তাইলে এখানে আমাদের কোনটা কোনটা দেওয়া আছে? বাস্তব আর অমূলদ দেওয়া আছে। এখানে আমার বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অসমান যেহেতু লেখা নাই, ওইটা নিয়ে আমরা মাথা ঘামাইতেছি না। আমাদের দুইটা অ্যান্সার মিলে গেছে, বাস্তব এবং অমূলদ। অপশন বিটাই আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটাতে চলে যাই। এখানে আমাদের বলা আছে কি, কোন শর্তে ax স্কয়ার প্লাস bx প্লাস c রাশিটি একটি পূর্ণবর্গ হবে? একটু আগেই তোমাদেরকে ব্যাখ্যা করে আসছি যে যদি আমাদের রাশিটা পূর্ণবর্গ হয়, দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত রাশিটাই যদি পূর্ণবর্গ হয়, সেই ক্ষেত্রে আমাদের অলওয়েজ d ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। আচ্ছা, তাহলে d ইজ ইকুয়াল টু 0 হলে d এর ভ্যালু এখন বসাই দেই। abc এর জায়গায় আছে b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা লিখতে পারি 4ac ইজ ইকুয়াল টু b স্কয়ার। এটা কার সাথে মিলতেছে? এটা আমাদের অপশন এর সাথে মিলতেছে। অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটাতে চলে যাই। k এর মান কত হলে k প্লাস 1 x স্কয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 3x প্লাস 2k প্লাস 3 রাশিটি পূর্ণবর্গ হবে? আবার ওই আগের মতো কোশ্চেন। দ্বিঘাত সমীকরণ যদিও দেওয়া নাই, একটা দ্বিঘাত রাশি দেওয়া আছে, বলা হয়েছে যে এটা পূর্ণবর্গ রাশি। তাহলে এটাকেই যদি আমি এখন একটা সমীকরণ হিসেবে লিখে ফেলি, ধরো আমাদের দেওয়া আছে k প্লাস 1 x স্কয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 3x প্লাস এখানে দেওয়া আছে 2k প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমার সেই দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের এখন বলা আছে এই দ্বিঘাত রাশিটা কি ধরনের রাশি? পূর্ণবর্গ রাশি। সেই ক্ষেত্রে এখন আমরা বলতে পারবো যে আমাদের d ইজ ইকুয়াল টু কি হবে? d ইজ ইকুয়াল টু 0 হবে। d ইজ ইকুয়াল টু 0 হইলে আমরা এখন d এর মান বসাই দিই, d এর ভ্যালুগুলো বসাই দিই। সূত্র হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। b স্কয়ারের জায়গায় আমাদের কি আছে? b স্কয়ারের জায়গায় এখানে আছে হচ্ছে 2 ইন্টু k প্লাস 3, তাহলে 2 ইন্টু k প্লাস 3 হোল স্কয়ার বসবে, মাইনাস 4 এর জায়গায় কত আছে? k প্লাস 1, তাহলে এখানে k প্লাস 1 বসালাম। আর c এর জায়গায় কত আছে?
2k প্লাস 3, তাইলে এখানে বসালাম 2k প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি যে 4k প্লাস 3 হোল স্কয়ার, একবারে লিখে ফেলি, k প্লাস 3 হোল স্কয়ার মানে হচ্ছে k স্কয়ার প্লাস 6k প্লাস 9, আর এখানে -4 এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসবে 2k স্কয়ার, দেন হচ্ছে আমাদের প্লাস 2k, তারপর হচ্ছে আমাদের প্লাস 3k, তারপর হচ্ছে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমি যদি 4 কমন নিয়ে কাটাকাটি করে দিই, যেহেতু আমার ডান পক্ষে 0 আছে, 4 আমি খুব ইজিলি কাটাকাটি করে দিতে পারবো। কাটাকাটি করে ফেললে আমার থাকবে হচ্ছে k স্কয়ার প্লাস 6k প্লাস 9, আর এখানে হবে -2k স্কয়ার -2k প্লাস 3k, তার মানে -5k হবে, -5k, আর এখানে হবে আমাদের -3 ইজ ইকুয়াল টু 0। ফার্দার আমি যদি এখানে ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করি, এখানে k স্কয়ার -2k স্কয়ার, সো আমার -k স্কয়ার থাকবে। এখানে আমার 6k আছে, এখানে -5k আছে, সো আমার প্লাস k থাকবে। আর এখানে 9 আছে, আর এখানে -3 আছে, সো তার মানে আমার প্লাস 6 থাকবে ইজ ইকুয়াল টু 0। আর মাইনাস কমন নিয়ে যদি লিখি, মাইনাস কমন নিয়ে লিখলে আমার এখানে মাইনাস যদি আমি গুণ করে দিই উভয় পক্ষে, এটা আমার 0 না, এটা কিন্তু আমার সরি 6 না, এটা কিন্তু 0, ঠিক আছে। আচ্ছা, সো এখানে k স্কয়ার -k -6 ইজ ইকুয়াল টু 0 চলে আসতেছে। এখন এটাকে আমি কি করব? এটাকে আমি মিডল টার্ম করতে পারি, অথবা তোমরা চাইলে কি করতে পারো, আমাদের এটাও যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সূত্র আমরা ওই মূলের সূত্রটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। সো যেভাবেই করি না কেন, আলটিমেটলি আমাদের কে এর মান যেহেতু বের করতে হবে, আমরা চলো বের করি। কে এর মান আমাদের এখানে চলে আসবে k স্কয়ার, আমরা মিডল টার্মই করতেছি। সো যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে এখানে -3k প্লাস 2k -6, সো k কমন নিলে k -3, 2 কমন নিলে k -3, সো আলটিমেটলি আসতেছে একটা k প্লাস 2, আর একটা আসতেছে আমার k -3 ইজ ইকুয়াল টু 0। সো সুতরাং আমার k এর ভ্যালু চলে আসতেছে একটা -2 আর একটা 3, এবং এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, সো k এর মান আমার -2 অথবা 3 হলে এই রাশিটা আমাদের কি হবে? পূর্ণবর্গ হবে। ওকে, সবাইকে বুঝাইতে পারছি আশা করি। সো চলো আমরা পরেরটাতে চলে যাই। এই সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক? ওকে ফাইন। সো আমরা যদি এটা বের করতে চাই, দেখো এই সমীকরণের আমাদের মূলদ্বয় সমান হইলে কোনটি সঠিক, সমীকরণটাকে আমরা প্রথমে ইয়ে করি, কি বলে, একটু সিম্পলিফাই করি। ওকে, সো সিম্পলিফাই করলে আমাদের কি আসে? 1/x দেওয়া প্লাস a দেওয়া মাইনাস bx দেওয়া। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে এই যে আমাদের যে রাশিটা আছে, এই রাশিটা কি আমাদের বহুপদী? না, এটা কিন্তু আমাদের বহুপদী না, ঠিক আছে। কিন্তু এই রাশিটাকে যদি আমি সমীকরণ বানাই, সমীকরণ বানাইলে কি এটা আমাদের বহুপদী হবে? বহুপদী সমীকরণ হবে? তোমাদের ওই যে প্রথম দিকে আমি একটা কোশ্চেন রেখেছিলাম, সকল বহুপদী রাশিকেই কি আমরা বহুপদী সমীকরণ বলতে পারি? অথবা কোনো রাশি যদি আমাদের বহুপদী না হয়, সেই ক্ষেত্রে কি আমাদের বহুপদী সমীকরণ হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখাইতে পারি যে আমাদের এখানে যে রাশিটা আছে, এখানে আমাদের যে রাশিটা আছে, এই রাশিটা কিন্তু বহুপদী নয়, বহুপদী রাশি নয়। কিন্তু আমি যদি পুরাটাকে আমি সমীকরণ হিসেবে দেখি, তখন কি আমার এটাকে সমীকরণটাকে কি আমি বহুপদী সমীকরণ বলতে পারবো? অ্যান্সার হচ্ছে ইয়েস, বলতে পারবো। কিভাবে? দেখো, তো আমি এখানে যদি এখন ইয়ে করি, ক্যালকুলেশন করি, এক্স আমি ইয়ে করে দিলাম, সরল করে ফেললাম, তাহলে উপরে 1 থাকলো, এ এক্স থাকলো, মাইনাস বি এক্স স্কোয়ার থাকলো, ইজ ইকুয়াল টু 0 থাকলো। এক্স থাকার পর আমি আর গুণ করে দিলাম, সো এখানে থাকবে হচ্ছে মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ এক্স, আর এখানে প্লাস 1 থাকবে, ইজ ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে আমার চলে আসবে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, যে এখানে আমার যে সমীকরণটা চলে আসছে সকল সরল করার পর, এই সমীকরণটাকে কি আমরা বহুপদী সমীকরণ বলতে পারতেছি না? বহুপদী সমীকরণ
বলতে পারতেছি। ওকে, আচ্ছা, সো এটাই আমরা তাইলে দেখাইতে পারি যে বহুপদী রাশি হয় নাই, কিন্তু আমার বহুপদী সমীকরণ ঠিকই হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখলাম, যদি আমাদের কোশ্চেনটা এটা নিয়ে না, একটু আমরা সাইড আরেকটা টপিক নিয়ে আলোচনা করলাম। আমাদের মেইন কোশ্চেনটা হচ্ছে যে এখন সমীকরণের মূলদ্বয় সমান হইলে কোনটি সঠিক হবে। সো মূলদ্বয় সমান হইলে আমরা পড়ে আসছি যে মূলদ্বয় সমান হইলে আমাদের ডি ইজ ইকুয়াল টু কত হবে, ডি ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমরা যদি এখন ডি ইজ ইকুয়াল টু 0 লিখি, আমরা তো সমীকরণ বের করে ফেলছি, সমীকরণে এখন বি স্কয়ার মাইনাস 4ac বসে দিব। তাহলে বি এর জায়গায় আমার এ আছে, তাহলে এখানে এ স্কয়ার হবে মাইনাস 4, এ এর জায়গায় আমার বি আছে, সি এর জায়গায় আমার -1 আছে, ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি যে এ স্কয়ার প্লাস 4b ইজ ইকুয়াল টু কত, 0। এটা কি আমার কোন অপশনের সাথে মিলে যাচ্ছে? হ্যাঁ, মিলে যাচ্ছে, এটা আমার ডি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমার ডি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই সুন্দর একটা কোশ্চেন, ডিউ 21-22 সালে আমাদের চলে আসছিল এটা। পরের কোশ্চেনে যাই। কে এর মান কত হলে 4 - k x² প্লাস 2k প্লাস 4x প্লাস 8k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে? এটাও আমাদের আগের মতোই, যেহেতু বলা হয়েছে আমাদের মূলদ্বয় সমান হবে, তার মানে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডি ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে। সো ডি ইজ ইকুয়াল টু 0 হলে দেখি এখন কি করা যায়। সো ডি এর জায়গায় এখন সূত্র বসাই দিই, বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ারের জায়গায় আমাদের বসবে 2k প্লাস 4 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ এর জায়গায় বসবে 4 মাইনাস কে, আর বি এর জায়গায় বসবে 8 প্লাস কে, সরি সি এর জায়গায় বসবে 8k প্লাস 1। ওকে, আচ্ছা, তাইলে এখন একটা কাজ করতে পারি, এখানে আমরা 2 কমন নিয়ে স্কয়ার করে দিই। 2 কমন নিয়ে স্কয়ার করলে আমাদের একটা 4 থাকবে, আর ভিতরে থাকবে আমার k প্লাস 2 হোল স্কয়ার। এখানে একটা -4 আছে, সাথে আমার এখন 4 মাইনাস কে আছে, আর 8k প্লাস 1 আছে। তাহলে এখন যদি আমি 4 কাটাকাটি করে দিই, সো 4 কাটাকাটি করে দিলে 4 আমার হচ্ছে বাদ বাকিগুলা নিয়ে আমি ক্যালকুলেশন করতে পারবো। সো ওইটাই করি, বাদ বাকিগুলো নিয়ে ক্যালকুলেশন করলে এখানে k স্কয়ার প্লাস 4k প্লাস 4, এই পাশে আমার থাকবে হচ্ছে মাইনাস, এখন যদি এই দুইটা গুণ করে দেই, তাহলে 4 আর 8k মিলে আমার হবে 32k, মাইনাস কে আর 8k মিলে হবে -8k স্কয়ার। ওকে, তারপর হচ্ছে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে একটা 4 থাকবে, আর একটা -k থাকবে, আর সাথে তো আমার ইকুয়াল টু 0 আছেই। এখন ফার্দার যদি আমি এখন ক্যালকুলেশন করি, ভিতরে মাইনাসটা যদি আমি গুণ করে দেই, মাইনাসটা গুণ করলে দেখো -32k আর হচ্ছে -k, একবারে আমি লিখি 32 মাইনাস হচ্ছে আমার 31 হয়, তাহলে এখানে -31k হবে, মাইনাসে মাইনাস এখানে +8k স্কয়ার হবে, আর এখানে -4 হবে। তাহলে ফার্দার ইজ ইকুয়াল টু 0। ফার্দার যদি আমি ক্যালকুলেশন করি, কে স্কয়ার আর 8k স্কয়ার মিলে 9k স্কয়ার, এখানে 4k আছে, এখানে -31k আছে, তার মানে এখানে আমরা -27k লিখতে পারি, আর এখানে 4 আর 4 কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে আলটিমেটলি এটা থাকতেছে। এখান যদি আমি 9k কমন নিয়ে নেই, 9k কমন নিলে একটা k -3 থাকবে ইজ ইকুয়াল টু 0। সো 9 তো আমার 9 হয়ে যায়, আলটিমেটলি একটা k থাকে আর একটা k -3 থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি k এর ভ্যালু আমার 0 হবে, k -3 ইজ ইকুয়াল টু 0 হইলে এখান থেকে আমরা বলতে পারি k এর ভ্যালু আমার 3 হবে। সেখানে 0 আর 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো অপশন ডি তে আমাদের 0 আর 3 আছে, যেটা আমাদের অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে, সো এখানে আমাদের অপশন ডি টা কারেক্ট অ্যান্সার। জেইউ 11-12 এবং সিইউ 16-17 সালে এই কোশ্চেন চলে আসছিল, একই কোশ্চেন দুইবার চলে আসছে আমাদের। এরপরে আমাদের বলা হয়েছে x² প্লাস kx প্লাস 1 সমীকরণে কে এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে, যে ইউ 14-15 সালে আসছিল। আচ্ছা, মূলদ্বয় জটিল হওয়া মানে কি? জটিল হওয়া মানে হচ্ছে ডি ইজ লেস দেন 0। তাহলে এখানেও আমরা একই কাজ করি, বি স্কয়ার মাইনাস 4ac বসে দেই, বি স্কয়ারের জায়গায় কে স্কয়ার বসবে, মাইনাস 4ac এর জায়গায় 4 ইন্টু 1 ইন্টু 1, তার মানে শুধু 4ই থাকবে, ইজ লেস দেন 0। আচ্ছা, তাইলে এখন দেখো, এখানে আমরা লিখতে পারি না কে স্কয়ার -2 স্কয়ার ইজ লেস দেন 0, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা যদি বসাই, তাহলে এখানে হয়ে যাচ্ছে কে প্লাস 2, আর একটা হয়ে যাবে আমাদের কে -2 ইজ লেস দেন 0। এখন এই অসমতাটাকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। অসমতার সমাধান আমরা হয়তো অনেক আগে ক্লাস 9-10 হয়তো পড়ে আসছিলাম,
মাঝখানে আমাদের অনেক গ্যাপ চলে গেছে। আচ্ছা, তাও আমরা একটু শর্টকাট ভাবে দেখিনি অসমতার সমাধানটা কিভাবে করা যায়। তো অসমতার সমাধান করতে হলে আমাদের যেই উৎপাদক গুলো আছে অসমতার বাম পক্ষে, সেই উৎপাদক গুলা থেকে আমরা কে এর মান বের করবো বা চলকের মান বের করবো জিরো ধরে ধরে। যেমন k+2 যদি আমরা জিরো ধরি, কে এর ভ্যালু কত আসে -2, তাইলে আমরা একটা সংখ্যা রেখায় -2 চিহ্নিত করব। কে -2 যদি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কে এর ভ্যালু কত আসবে 2, তাইলে সংখ্যা রেখায় আমরা 2 আর একটা বিন্দুকে চিহ্নিত করব। তাইলে দেখো তো সংখ্যা রেখা আমাদের টোটাল কয় ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে? 3টা সেগমেন্টে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এই সেগমেন্ট, একটা হচ্ছে এই সেগমেন্ট, আর একটা হচ্ছে এই সেগমেন্ট। তাহলে 3টা সেগমেন্টের কিন্তু 3টা ব্যবধি আছে। তাহলে এই ব্যবধিটাকে আমরা লিখতে পারি কে ইজ লেস দেন -2, এটাকে আমরা লিখতে পারি -2 ইজ লেস দেন কে ইজ লেস দেন 2, আর এই পাশে আমরা লিখতে পারি কে ইজ গ্রেটার দেন 2। ঠিক আছে, তাহলে এখন কোন সেগমেন্টটাকে এই অসমতাটাকে স্যাটিসফাই করবে সেটা আমরা এখন বের করতে চাই। সেটা বের করার জন্য চলো একটা কাজ করি। আমরা এখানে যে কোনো একটা সেগমেন্ট নিয়ে আমরা টেস্ট করি। ধরো আমরা মাঝখানে সেগমেন্টটা নিয়ে টেস্ট করলাম। মাঝখানে যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টের মধ্যে আমরা একটা মনে মনে সংখ্যা ধরে নিই। এই সেগমেন্টের মধ্যে কি একটা জিরো আছে মাঝখানে? এই যে এখানে কিন্তু একটা জিরো আছে। তো আমি যদি এইখানে কে এর ভ্যালু যদি জিরো বসাই দেই, দেখো তো আমাদের এই অসমতাটাকে কে ইজ ইকুয়াল টু জিরোর জন্য অসমতাটা কি সত্য হয় না মিথ্যা হয়? সো কে ইজ ইকুয়াল টু জিরো বসালে এই উৎপাদকটা প্লাস চলে আসবে, এই উৎপাদকটা মাইনাস চলে আসবে। সো এখানে প্লাস এখানে মাইনাস, দুইটা মিলে আমার কি হচ্ছে? প্লাস আর মাইনাস গুণ হলে কি হয়? প্লাস আর মাইনাস গুণ হলে কিন্তু আমার মাইনাসই হয়। মাইনাস মানে আমাদের কি বুঝায়? লেস দেন জিরো বুঝায়। এখানে কিন্তু আমার লেস দেন জিরোই আছে। তার মানে মাঝখানের এই সেগমেন্টের যে কোনো একটা সংখ্যা দিয়ে আমি টেস্ট করলাম, আমার অসমতাটা স্যাটিসফাই হয়ে গেল। তার মানে আমার এই মাঝখানের সেগমেন্টটার জন্য আমার অসমতাটা হচ্ছে নেগেটিভ আসছে। ঠিক আছে, অসমতাটা নেগেটিভ আসছে। যদি আমি এখানে এই 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 সেগমেন্টের যে কোনো একটা সংখ্যা নিয়ে কাজ করি, ধরো আমি যদি -3 বসাই এখানে, এখানে যদি -3 বসাই, তখন তোমরা দেখতে পারবা এখানে -3 বসালে যখন -3 বসাবো তখন কিন্তু এটাও আমার মাইনাস চলে আসবে, এটাও কিন্তু মাইনাস চলে আসবে। মাইনাসে মাইনাসে তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে। তার মানে তখন আমার অসমতাটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু আমার অসমতাটা তো নেগেটিভ ইন্ডিকেট করতেছে, এটা আমার লেস দেন জিরো হইতে হবে, তাই না? সো একইভাবে এখানেও যদি তোমরা কোনো একটা সংখ্যা নিয়ে টেস্ট করো, এটাও কিন্তু তোমরা পজিটিভ পাবা। তাহলে আমার অসমতা বলতেছে নেগেটিভ হইতে হবে। নেগেটিভ আমার কোন সেগমেন্টের জন্য হয়? নেগেটিভ আমার এই মাঝখানের সেগমেন্টের জন্য হয়। মাঝখানের সেগমেন্টের জন্য আমার ব্যবধি কোনটা? এই যে এটা -2 ইজ লেস দেন কে ইজ লেস দেন 2। তাহলে এটাই হবে আমাদের কারেক্ট আনসার। এই অসমতার সমাধান হবে -2 ইজ লেস দেন কে ইজ লেস দেন 2। তাহলে এটা আমার কোনটার সাথে মিলতেছে? সি নাম্বার অপশনের সাথে মিলতেছে। সি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট আনসার হবে। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাই। কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলি কাল্পনিক হবে? কাল্পনিক কাল্পনিকই হচ্ছে আমার জটিল সংখ্যার একটা পার্ট। তার মানে এখানে আলটিমেটলি আমাদের জটিল সংখ্যাই বোঝানো হচ্ছে। সো জটিল সংখ্যা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি ডি এর ভ্যালু কি হবে? লেস দেন জিরো হবে। সো আবার আগের মতো কাজ করি। লেস দেন জিরো, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4, এর জায়গায় বসবে কে প্লাস 1, আর এখানে বসবে হচ্ছে আমাদের 1 ইজ ইকুয়াল টু কত? 0। তাইলে এখানে চলে আসতেছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, আর এখানে আমাদের চলে আসতেছে -4k -4, ওকে, ইজ ইকুয়াল টু 0। সরি, ইজ ইকুয়াল টু 0 কেন দিচ্ছি? লেস দেন 0 হবে, লেস দেন 0 হবে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেট করি, তো দেখো তো এখানে আমাদের কে স্কোয়ার আসতেছে, তারপর এখানে আমাদের -2k আসতেছে, আর এখানে আমাদের আসবে হচ্ছে -3 ইজ লেস দেন 0। এটাকে যদি আমরা করি, উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করলে তখন দেখা যায় এটা আমাদের চলে আসবে কে -3 ইন্টু কে প্লাস 1।
কে মাইনাস থ্রি ইন্টু কে প্লাস ওয়ান, উৎপাদকে বিশ্লেষণ করে দেখো এটাই চলে আসবে। সো এখন আবার ওই আগের মতো, একটু আগে তোমাদেরকে যে সিস্টেম দেখাইলাম আমাদের অসমতা সমাধান করার সিস্টেম, ওই সিস্টেমে আমরা তাইলে আবার একটু সমাধান করে ফেলি। দেখো তাইলে কি করা যায়। এখানে আমরা অসমতা সমাধান করার জন্য একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখায় আমরা এখন দুইটা বিন্দু বসাবো দুইটা উৎপাদকের জন্য। কে মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো ধরলে কে ইজ ইকুয়াল টু থ্রি চলে আসে, সো থ্রি একটা বিন্দু। কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ধরলে কে ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান চলে আসে, সো এখানে মাইনাস ওয়ান আরেকটা বিন্দু। সো এখানে তিনটা সেগমেন্ট, একটা হবে কে ইজ লেস দেন মাইনাস ওয়ান, একটা হবে মাইনাস ওয়ান ইজ লেস দেন কে ইজ লেস দেন থ্রি, আর একটা হবে কে ইজ গ্রেটার দেন থ্রি। তো এখন কোনটার জন্য আমাদের স্যাটিসফাই করবে, আমাদের লেস দেন জিরো হইতে হবে, তার মানে নেগেটিভ হইতে হবে। তাইলে দেখি কোন সেগমেন্টের জন্য আমাদের নেগেটিভ হয়। তো আমরা মাঝখানেরটার জন্য যদি ইয়ে করে দেখি, মাঝখানে মাইনাস ওয়ান আর থ্রি এর মধ্যে এখানেও কিন্তু আমাদের জিরো আছে, সো জিরো যদি এখানে বসাই, জিরো মাইনাস থ্রি এটা কিন্তু আমাদের নেগেটিভ চলে আসে, আর এখানে জিরো প্লাস ওয়ান এটা আমাদের পজিটিভ চলে আসে। সো প্লাসে মাইনাস আমার কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। সো এখানে আমার মাইনাস চলে আসতেছে, আর সমীকরণ অসমতাটাও কিন্তু আমাদের মাইনাসকে ইন্ডিকেট করতেছে, লেস দেন জিরো। তার মানে এটাই কি হবে, আমাদের সেই ব্যবধিটা হবে যে ব্যবধির জন্য, বা এই ব্যবধিতে আমাদের কে এর মান থাকলে আমাদের মূলগুলো কাল্পনিক হবে। সেটার কিন্তু একটা শর্টকাট বলা যায়, আমরা যদি যে কোনো একটা সেগমেন্ট নিয়ে কাজ করি, অটোমেটিক্যালি এটা যদি মাইনাস হয় এর পরেরটা কি হবে, প্লাস হবে, এর আগেরটা আবার কি হবে, প্লাস হবে। সেরকম আমার যদি মনে করো এখানে তিনটা সেগমেন্ট না, এখানে আমার পাঁচটা সেগমেন্ট থাকতো, তাহলে প্রথমটা যদি আমার মাইনাস হয়, পরেরটা প্লাস হবে, পরেরটা মাইনাস হবে, পরেরটা প্লাস হবে, পরেরটা আবার মাইনাস হবে। এইভাবে আমাদের যদি দুইটা উৎপাদকের বদলে অসমতাতে আমাদের চার পাঁচটা উৎপাদক থাকে, তাহলে চার পাঁচটা সেগমেন্টে আমরা যে কোনো একটা সেগমেন্ট দিয়ে যদি আমরা টেস্ট করি, তাহলে অটোমেটিক্যালি বাদ বাকি সেগমেন্ট গুলোর জন্য কত রেজাল্ট আসবে বা কি চিহ্ন আসবে ওগুলো কিন্তু চাইলে আমরা বের করে ফেলতে পারবো একটা জাস্ট টেস্ট করলে। সবগুলো আলাদা আলাদা টেস্ট করার দরকার নাই। সো যেরকম আমরা এখানে শুধু মাঝখানে একটা টেস্ট করে মাইনাস পাইলাম, আমরা বুঝবো যে এর পাশের দুইটা আবার কি হবে, প্লাস হবে। এরপরে এর আগে পরে যদি আরো দুইটা সেগমেন্ট থাকতো তাহলে ওগুলো আবার মাইনাস হইতো। ওকে, তাহলে আমরা অসমতার সমাধান খুব ইজিলি করে ফেলতে পারি। তো এখানে আমরা অ্যান্সার পাইলাম মাইনাস ওয়ান ইজ লেস দেন কি, ইজ লেস দেন থ্রি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হবে অপশন এ। আশা করি সবাইকে বুঝাতে পারছি। জিএসটি 21-22 সালে এটা চলে আসছিল। এরপরে যাই, কে এর মান কত হলে 3k প্লাস ওয়ান এক্স স্কোয়ার সামথিং সামথিং এটা ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণের মূলগুলো জটিল হবে। আবার ওই সেম কোশ্চেন যে ডি ইজ লেস দেন জিরো। সো আমি করার আগে আগে হয়তো তোমরা নিজেরাও অনেকে করে ফেলতে পারবা এটা। সো চলো দেখি। এখানে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি হবে 11 প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3k প্লাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের 9 ইজ লেস দেন জিরো। তাহলে এখানে আমার চলে আসবে কত, 121 প্লাস 22k প্লাস কে স্কোয়ার মাইনাস এখানে আমাদের 36, 3 36-এ কত আসে, 36 দুগুণা 72, 3 36-এ 108, তার মানে মাইনাস 108 কে আসবে, আর এখানে মাইনাস 36 আসবে, ইজ লেস দেন জিরো। তাহলে এখান থেকে এখন আমরা বলতে পারি কত কে স্কোয়ার আসতেছে, তারপর এখানে আমাদের 22 আর মাইনাস 108, 22 থেকে 108 থেকে 22 বিয়োগ করলে কত হয়, 108 থেকে 22 98, 88, 86 হবে, তাহলে মাইনাস 86 কে হবে। আর এখানে 36 আর 121, 121 থেকে 36 বিয়োগ করলে 85 হয়, ঠিক আছে, তাইলে এখানে প্লাস 85 হবে, ইজ লেস দেন জিরো। তাহলে এটাকেও যদি আমরা আবার সেম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের একটা কত কে, একটা হচ্ছে আমাদের কে মাইনাস 85 চলে আসবে, আর একটা হবে আমাদের কে মাইনাস ওয়ান, ইজ লেস দেন জিরো। তো আমাদের আবার সেম টাইপের দুইটা উৎপাদক চলে আসতেছে, ইজ লেস দেন জিরো। এটার জন্য এখন যদি আমরা আবার ওই আগের মতো অসমতা সমাধান করতে চাই, তাহলে একটু খেয়াল করো, এখানে আমাদের কয়টা বিন্দু পাওয়া যাবে, দুইটা বিন্দু আবার আগের মতো। সো দুইটা বিন্দু কি কি, আশা করি এখন আর এত ডিটেলস বলা লাগবে না, একটা 1 হবে আর একটা 85 হবে। সো এখানে আমাদের এই সেগমেন্টটা হবে কে ইজ লেস দেন 1, এটা হবে 1 ইজ লেস দেন কে ইজ লেস দেন 85, আর এখানে হবে কে ইজ গ্রেটার দেন 85।
সো আবার ওই আগের মতো তোমরা যদি এখন যে কোনো একটা সেগমেন্ট নিয়ে কাজ করো, ধরো মাঝখানেরটা নিয়ে কাজ করলা, তোমরা 2 এখানে বসাইলা, 2 বসাইলে এখানে দেখা যাবে এটা আমার মাইনাস আসবে, এটা আমার প্লাস আসবে। সো এটা কিন্তু আমার আলটিমেটলি মাইনাস চলে আসতেছে। সো এটা আমাদের মাইনাস হবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে। সো আমার সমীকরণ অসমতা বলতেছে যে আমরা মাইনাস হইতে হবে, লেস দেন 0 হইতে হবে। কোন সেগমেন্টের জন্য লেস দেন 0 হচ্ছে? মাঝখানেরটা। সেখানে মাঝখানেরটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এটা আমার কোনটার সাথে মিলে? এ নাম্বার অপশনের সাথে মিলে। সো এ নাম্বার অপশনটা এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। পরেরটাতে চলে যাই। কে এর মান কত হলে 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 11k এক্স প্লাস 9 এই সমীকরণটা কি হবে? মূলদ্বয় জটিল সংখ্যা হবে। আচ্ছা, তাহলে এটাও ওই আগের মতো একবার আমরা করে ফেলি। ডি ইজ লেস দেন 0, মূলদ্বয় জটিল মানে ডি ইজ লেস দেন 0। তাহলে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হবে 11। আচ্ছা, দুইটা কোশ্চেন মনে হয় একই, তাই না? হ্যাঁ, দুইটা কোশ্চেন একই। তাহলে আমরা তো এর আগে করে ফেলছি। তো এটা তো নতুন করে করার কিছু নাই। আগেরটা হচ্ছে আমাদের সিইউ 21-22 সালে আসছিল, পরেরটা হচ্ছে আমাদের জেইউ 16, 17, 18, 19 সালে আসছিল। দুইটার যদি এই সমীকরণটা দেখো, এই সমীকরণ আর আগের স্লাইডের সমীকরণ দুইটা কিন্তু আমাদের সেম জিনিস, ঠিক আছে? তো অঙ্ক তো আগেই করে আসছি, নতুন করে করার কিছু নাই। সেম ভাবে করলে দুইটার খালি একটু জাস্ট কোশ্চেন চেঞ্জ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সমীকরণ মূলগুলো জটিল হবে, এখানে বলা হয়েছে সমীকরণ মূলদ্বয় জটিল সংখ্যা হবে। জাস্ট একটু ভাষার পরিবর্তন, তাছাড়া আর অপশনের পরিবর্তন। রাইট অ্যান্সার আমাদের আগের মতোই থাকবে, এখানে আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, সো এটা আমাদের প্রিভিয়াস অঙ্কের মতো কিন্তু হয়ে যাচ্ছে। সো নতুন করে আর করাচ্ছি না। কয়টাতে চলে যাই। এর কোন ডোমেনের জন্য এই মূলদ্বয় বাস্তব ও অসমান হবে? ওকে, সো এখন দেখি, অনেকক্ষণ জটিল জটিল পড়তে পড়তে এখন একটু বাস্তব এবং অসমান এই পার্টে আমরা চলে আসছি। তো বাস্তব এবং অসমান হলে আমরা জানি ডি ইজ গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে? আচ্ছা, সো ডি ইজ গ্রেটার দেন 0 হইলে এখন আমরা দেখি কি হয়। আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ারের জায়গায় আমরা এ স্কোয়ার বসাবো, আর মাইনাস 4ac এর জায়গায় আমাদের 1 আছে, আর সি এর জায়গায় আমাদের 3 আছে। ইজ গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এখানে -12 ইজ গ্রেটার দেন 0। তাইলে এ স্কোয়ার -12 কে আমরা কত হোল স্কোয়ার লিখতে পারি? -12 কে আমরা 2√3 হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? হ্যাঁ, এটা লিখতে পারি ইজ গ্রেটার দেন 0। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 2√3, আরেকটা চলে আসবে হচ্ছে a মাইনাস 2√3 ইজ গ্রেটার দেন 0। তাহলে আবার আগের মতো আমরা অসমতা সমাধান করব। অসমতা সমাধান করার জন্য একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখায় একটা বিন্দু হবে আমাদের -2√3, এখান থেকে আমরা পাই আরেকটা বিন্দু হবে অনলি 2√3। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অসমতার 3টা সেগমেন্ট হবে। এই 3টা। ওকে, তাহলে এই 3টা সেগমেন্ট হইলো। এখন কোন সেগমেন্ট গুলো আমাদের এই অসমতাটাকে স্যাটিসফাই করবে? তাহলে এখন একটু চিন্তা করে দেখি। মাঝখানেরটা যদি আমি টেস্ট করি 0 দিয়ে, মাঝখানের সেগমেন্টে একটা সংখ্যা আছে 0, 0 এখানে বসাইলে এটা প্লাস হয়, এটা মাইনাস হয়। প্লাসে মাইনাসে আমার কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। সো এটা মাইনাস হচ্ছে। তো আমরা বুঝতেছি যে এটা যদি মাইনাস হয়, এটা কি হবে? প্লাস হবে। এটা কি হবে? প্লাস হবে। আমার চাচ্ছি কি? আমার চাচ্ছি কিন্তু গ্রেটার দেন 0, তার মানে আমার সমীকরণটা বলতেছে এটা আমার পজিটিভ হইতে হবে। আমার সমীকরণের যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা, এটা আমার পজিটিভ হইতে হবে। পজিটিভ আমার কোন কোন ভ্যালুর জন্য পাচ্ছি? এইটা এবং এইটার জন্য পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হওয়া উচিত? আমাদের অ্যান্সারটা হওয়া উচিত a ইজ লেস দেন -2√3, অথবা আমরা বলতে পারি a ইজ গ্রেটার দেন 2√3। এটাকে এখন যদি আমরা ব্যবধি আকারে লিখি, ব্যবধি আকারে লিখলে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো। দেখো কিভাবে লিখতে পারি। a ইজ লেস দেন -2√3, এটাকে চাইলে আমরা অসীম ব্যবধি অনুসারে এইভাবে লিখতে পারি। আর এই জিনিসটাকেও আমরা চাইলে অসীম ব্যবধি অনুসারে এইভাবে লিখতে পারি। a থেকে আমার 2√3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 2√3 থেকে ইনফিনিটি পর্যন্ত।
মাঝখানে যেহেতু একটা বা আছে, বা থাকা মানে হচ্ছে আমার ইন্টারভাল গুলা বা ব্যবধি গুলা কি হবে, আমার ইউনিয়ন হবে, সংযোগ হবে। সো এখানে আমার একটা সংযোগ বসে দিতে হবে। ইন্টারভালও কিন্তু একটা সেট বোঝায়, ঠিক আছে? তাহলে এই সেট আর এই সেট আমার ইউনিয়ন হইলো, এটা আমার কোনটাকে স্যাটিসফাই করে? সো এখানে আমরা অপশন দেখলে বুঝতে পারবো এটা আমাদের সি নাম্বার অপশনটাকে স্যাটিসফাই করতেছে। তো সি নাম্বার অপশনটা হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। জিএসটি 22-23 সালেই তো এই বছরই এটা আমাদের চলে আসছিল। তো আশা করি বুঝাইতে পারছি, খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল আমাদের। তো এরপর চলো, আমাদের বলা হয়েছে মূলত সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মূল একটা এটা হইলে অপরটি কত, ঠিক আছে? আচ্ছা, একটা মূল দেওয়া আছে কত, আলফা ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1/2 মাইনাস রুট ওভার 5। ওকে, আচ্ছা, তাহলে এটা তো একটা অমূলদ মূল, বুঝতেই পারতেছি। সো এটার অনুবন্ধী কি হবে? এটা অনুবন্ধীকে আমরা এভাবে বের করতে পারবো না। সো এটার অনুবন্ধী বের করার জন্য এই অমূলকটাকে আমাদের লবে উঠাই নিতে হবে। এটা তো হরে আছে, হরে রাখা যাবে না। তো আমরা হর থেকে লবে নেওয়ার জন্য আমরা কি করি, এই পদ্ধতি অবলম্বন করি, উপরে নিচে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করে দিই, নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিই। তাহলে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করলে 2 মাইনাস রুট ওভার 5, এখানে থাকবে 2 প্লাস রুট ওভার 5, উপরে আমার একটা 2 প্লাস রুট ওভার 5 গুণ হবে। তাইলে দেখো তো আমাদের কি হয়, নিচে a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা অনুসারে 4 মাইনাস 5 বসে, উপরে 2 প্লাস রুট ওভার 5 বসে, নিচে -1 মাইনাস উপরে গুণ হইলে -2 মাইনাস রুট ওভার 5। তাহলে এটাই হচ্ছে আমার আলফার ভ্যালু, -2 মাইনাস রুট ওভার 5। তো এটা যদি আমার -2 মাইনাস রুট ওভার 5 হয়, তাহলে বিটা আমার কত হওয়া উচিত? আমরা প্রথম দিকে যখন আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছিলাম তখন বলছিলাম জটিল মূল এবং আমাদের অমূলদ মূলগুলা অলওয়েজ অনুবন্ধী আকারে থাকে। তাহলে আলফা যদি আমার -2 মাইনাস রুট ওভার 5 হয়, বিটা হবে -2 প্লাস রুট ওভার 5। আমার রুট যুক্ত যে জিনিসটা আছে ওইটা সামনে চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের দুইটা মূল। এখন আমাদের অপর মূলটা কত আমরা বের করছি, -2 প্লাস রুট ওভার 5, কোনটার সাথে মিলতেছে? বি নাম্বার অপশনের সাথে মিলতেছে। সো এখানে বি নাম্বার অপশনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি সবাইকে বুঝাতে পারছি। পরেরটা চলো আমরা দেখি। e টু দি পাওয়ার 2x মাইনাস 4 e টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় x1 ও x2 হলে দেখাও যে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু ln2। আচ্ছা, এটা বের করার জন্য একটু আমাদের অন্য কনসেপ্ট সম্পর্কে একটু জানা লাগবে। আচ্ছা, ওইটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। তার আগে দেখি এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ হিসেবে কিভাবে সাজিয়ে নিতে পারি, তাই না? তো দেখো তো, e টু দি পাওয়ার 2x কে আমরা e টু দি পাওয়ার x হোল স্কয়ার লিখতে পারি, পারি। -4 e টু দি পাওয়ার x কে 4 ইনটু e টু দি পাওয়ার x হিসেবে লিখতে পারি, পারি। আর +2 তো ওই হিসেবে থাকলো। এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, আমরা যদি ধরে নিই যে আমাদের যে ই টু দি পাওয়ার এক্সটা আছে, এই ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে ওয়াই, তাহলে এখন একটু চিন্তা করো, যদি আমাদের ই টু দি পাওয়ার x1 আসে কোন একটা মূল, তাহলে ওইটাকে আমরা y1 ধরবো। আরেকটা মূল যদি আমার y2 আসে, ওইটাকে আমরা বলতে পারবো ই টু দি পাওয়ার x2। ঠিক আছে, ধরে নিলাম। সো এখন চলো আমরা একটু, তাইলে যেহেতু আমরা y ধরে নিছি, y দিয়ে যদি রিপ্লেস করি, y স্কয়ার মাইনাস 4y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 আসতেছে। সো এটা কি একটা দ্বিঘাত সমীকরণের সাথে মিলে গেল? সো এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এটার দুইটা মূল বের হবে। সেই দুইটা মূলই হচ্ছে একটা y1 আর একটা হচ্ছে y2। এই দুইটা মূলই একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে y2। সো y1 কে আমরা ই টু দি পাওয়ার x1 লিখবো, আর y2 কে আমরা ই টু দি পাওয়ার x2 লিখবো। আচ্ছা, তাইলে এখন y1 আর y2 যে বের হবে ওইটা তো আমরা জানলাম। এখন এই অঙ্কটা ভালোভাবে করার জন্য আমাদের একটা টপিক সম্পর্কে জানতে হবে। সেই টপিকটা হচ্ছে আমাদের মূল সহগ সম্পর্ক। হালকা একটু টপিক সম্পর্কে আমরা একটু জিনিসটা জেনে নিই। যদিও আমরা এই টপিকটা পরবর্তী লেকচারের পরবর্তী টাইপে আমরা কভার করব বিস্তারিতভাবে, একটু জাস্ট এখানে হালকা পাতলা ভাবে আলোচনা করলাম। সো আমরা জানি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের যদি আমাদের দুইটা মূল হয়, সেই দুইটা মূল যদি আমাদের আলফা এবং বিটা হয়, তাহলে আমরা জানি আলফা এবং বিটা এই দুইটার গুণফল হবে সি ডিভাইডেড বাই এ। এটা আমাদের অজানা কোনো জিনিস না, এটা যারা আমরা বহুপদী চ্যাপ্টার ভালো করে পড়ে আসছি এটা আমাদের জানা জিনিস।
যদিও আমরা পরের টপিক গুলাতে এই মূলক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব, এটা আমরা জানি এবং এই জানা জিনিস নিয়ে আমরা চলো এখন এই ম্যাথটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। সো কিভাবে সলভ করব দেখো। সো এখন চিন্তা করো, যদি আমাদের এটার দুইটা মূল হয় y1 এবং y2, আমরা ধরে নিছি দুইটা মূল হচ্ছে y1 এবং y2, তাইলে আমরা বলতে পারি y1 এবং y2 এই দুইটার গুণফল কি হবে, আবার ওই আগের মতো c ডিভাইডেড বাই a হবে। সেখানে c এর জায়গায় কত আছে, 2 আছে, a এর জায়গায় কত আছে, 1 আছে, সো এখানে 2 ডিভাইডেড বাই 1 লিখতে পারি। সো এখন দেখো তো y1 এর জায়গায় আমরা কি লিখবো, e টু দি পাওয়ার x1, y2 এর জায়গায় আমরা কি লিখবো, e টু দি পাওয়ার এই যে x2 ইজ ইকুয়াল টু কত হইলো 2। তাহলে ভিত্তি একই থাকলো, পাওয়ার গুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার x1 প্লাস x2 হিসেবে লিখলাম ইজ ইকুয়াল টু 2। ই কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তখন আমার ইটা ওই পাশে ln হিসেবে চলে যাবে, ln2 হবে, আর এই সাইডে আমার শুধু পাওয়ারটা বসে থাকবে, পাওয়ারটা হচ্ছে x1 প্লাস x2। তাইলে এই যে জিনিসটা পাইলাম এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলা হয়েছে। দেখাও যে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু ln2। সো আমরা জাস্ট এই মূলক সম্পর্কের কনসেপ্টটা ইউজ করে আমরা এই ম্যাথটা খুব ইজিলি করে ফেলতে পারতেছি। আশা করি সবাইকে বুঝাতে পারছি। ওকে, সো এখন দেখো আরেকটা ম্যাথ এখানে আমাদের দেওয়া আছে। দেখাও যে a ইজ ইকুয়াল টু b না হইলে এই সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারবে না। আচ্ছা, তাইলে বাস্তব হওয়ার জন্য আমাদের শর্ত কি, ডি ইজ গ্রেটার দেন, বাস্তব হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে ডি ইজ গ্রেটার দেন 0 হইতে পারবে, 0 হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন একটু দেখি। প্রথমে যেহেতু আমার সব কাজ হচ্ছে নিশ্চয়ক দিয়ে, সো আমরা প্রথমে এটা নিশ্চয়কটা বের করে ফেলি, ডি। তো আমরা যদি ডি টা বের করি, দেখো ডি আমার কত আসে, বি স্কয়ার মাইনাস 4ac। বি এর জায়গায় আমার আছে হচ্ছে -2a প্লাস বি হোল স্কয়ার, -4 ইন্টু এর জায়গায় আছে হচ্ছে আমাদের 2, সি এর জায়গায় আছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। ইজ ইকুয়াল টু 0 না গ্রেটার দেন 0 এটা আমরা পরে দেখতেছি, আগে আমরা ভ্যালুটা বের করে রাখি। তাহলে এখানে আমার চলে আসবে হচ্ছে 4a প্লাস বি হোল স্কয়ার, মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এখানে -4 আর থাকবে হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস 2 ইন্টু বি স্কয়ার। 4 যদি আমরা কমন নেই, 4 কমন নিলে ভিতরে আমাদের থাকবে হচ্ছে 4 না, আমরা এক কাজ করি, -4 কমন নিয়ে নিই, বা পরে কমন নিই, দেখি ভেঙে ভেঙে করি। 4 কমন নিলে a স্কয়ার আর এখানে -2a স্কয়ার, মাইনাস a স্কয়ার হবে, এখানে প্লাস 2ab থাকবে, আর এখানে -2b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে মাইনাস b স্কয়ার থাকবে, মাইনাস বি স্কয়ার। সো আমরা পেয়ে যাচ্ছি মাইনাস, যদি এখন আমরা কমন নেই, a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার। সো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। এখন একটু খেয়াল কর, তো আমাদের বলা হয়েছে a ইজ ইকুয়াল টু বি না হলে এই সমীকরণের মূলগুলা বাস্তব হতে পারে না। সো আমরা একটা কাজ করি, a যদি আমরা ইজ ইকুয়াল টু বি বসাই দিই, দেখি তো কি হয়। a ইজ ইকুয়াল টু বি হলে আমাদের ডি সমান সমান কত আসতেছে, ডি সমান সমান আমাদের -4 ইন্টু আমাদের a ইজ ইকুয়াল টু বি হইলে 0 স্কয়ার চলে আসতেছে, তার মানে এটা আমাদের কত চলে আসতেছে, 0। ওকে, 0 চলে আসতেছে। তাইলে 0 হলে আমাদের সমীকরণের মূলগুলা কি হয়, বাস্তব এবং সমান হয়। এখানে আমাদের সমান নাকি অসমান ওইটা আমাদের কিছু বলা হয় নাই, বলা হয়েছে আমাদের বাস্তব হতে পারে না। তো আমরা দেখতেছি যে আমাদের ডি ইজ ইকুয়াল টু 0 হইলে আমাদের এটা তো বাস্তব হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আমরা এখন উল্টাভাবে ব্যাখ্যা করব যে আমাদের যদি সমীকরণের মূলগুলা বাস্তব হতে হয় তাহলে আমরা বলবো a ইজ ইকুয়াল টু বি কি হইতে হবে, সমান হইতে হবে। এটা আমরা জাস্ট এখানে টেস্ট করে দেখাই দিলাম। ওকে, সো লাস্টে একটু একটা লাইনে বাংলা কথাবার্তা যদি আমরা বলে দেই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বা প্রমাণটা হয়ে যাবে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ওকে, সো দেখো আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান হলে দেখাও যে এই সমীকরণের মূল দুটি জটিল হবে। আচ্ছা, সো জটিল হওয়ার জন্য দেখি আমাদের কি হয়, ডি ইজ লেস দেন 0 হইতে হবে, ওইটাই আমাদের প্রুফ করতে হবে। সো দেখি আমরা প্রুফ করতে পারি কিনা। সো প্রথমে আমাদের ডি এর মানটা বের করি। এই সমীকরণের মূল দুটি বাস্তব এবং সমান হইলে, সো প্রথমে আমাদের
এই সমীকরণ নিয়ে কাজ করতে হবে। বলা হয়েছে এই সমীকরণের দুইটা মূল বাস্তব এবং অসমান। তাহলে বাস্তব এবং অসমান হইলে এই সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণ প্রথম সমীকরণ তার নিশ্চয়ক যদি আমার D1 হয়, D1টা আমার কত আসবে? D1টা আমাদের বি স্কোয়ার মাইনাস 4c আসবে, তাই না? হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4c। এবং বলা হয়েছে যেহেতু বাস্তব এবং অসমান, এটা অলওয়েজ আমাদের গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা এখান থেকে পাই বি স্কোয়ার মাইনাস 4c ইজ গ্রেটার দেন 0। ওকে, এটাকে আমরা 1 নাম্বার একটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা যাই, আমাদের পরে আরেকটা সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণে কি বলা? এই সমীকরণের মানে এই শর্ত মেনটেন করে চললে এই সমীকরণের মূলগুলা কি হবে? জটিল হবে। তার মানে এটার জন্য এখন ডি ইজ লেস দেন 0 আমাদের প্রুফ করতে হবে। সো চলো, আমাদের কি দেওয়া? 2। আচ্ছা, এটা লেখার দরকার নাই, দেওয়াই তো আছে। সো এখান থেকে এই সমীকরণের নিশ্চয়ক যদি আমাদের D2 হয়, সো D2টা আমরা বের করি। বি স্কোয়ারের জায়গায় আমাদের বসবে -4 ইন্টু 1 প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 এর জায়গায় 2, সি এর জায়গায় বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2। তাইলে এখন এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, -4 স্কোয়ার করলে আমার হয় হচ্ছে 16, 1 প্লাস সি হোল স্কোয়ার হবে আমার 1 প্লাস 2c প্লাস c স্কোয়ার। ঠিক আছে, আর এখানে আমার -8 চলে আসতেছে, আর এখানে বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার আর প্লাস 2 তো আমার থাকতেছেই। এখন যদি এখান থেকে আমি 8 কমন নিই, 8 কমন নিলে ভিতরে আমার কি থাকবে? ভিতরে আমার থাকবে হচ্ছে একটা 2 থাকবে। তাহলে এখানে 2 প্লাস 4c আর এখানে 2c স্কোয়ার। আর এই পাশে 8 কমন নিলে একটা মাইনাস বি স্কোয়ার থাকবে, একটা মাইনাস 2c স্কোয়ার থাকবে, আর একটা হচ্ছে -2 থাকবে। এখন যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে 2c স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাই না? হ্যাঁ, আর এখানে 2 ও কাটাকাটি চলে যায়। সো একটা 4c মাইনাস বি স্কোয়ার থাকতেছে। সো আমি যদি মাইনাস কমন নিই, তাহলে ভিতরে চলে আসবে বি স্কোয়ার মাইনাস 4c। তাহলে এখন একটা মজার জিনিস দেখি। জিনিসটা বলা আছে যে যদি আমাদের প্রথম সমীকরণের মূলগুলা বাস্তব এবং অসমান হয়, এই শর্তে আমরা পাইলাম বি স্কোয়ার মাইনাস 4c এটার ভ্যালু কত? গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি? এটা পজিটিভ। তার মানে বি স্কোয়ার মাইনাস 4c যদি পজিটিভ হয়, এটাও আমার পজিটিভ হবে। কিন্তু -8 এটা কিন্তু আমার নেগেটিভ আছে। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আলটিমেটলি এটা আমার কি হবে? লেস দেন 0 হবে। মাইনাস হয়ে যেহেতু যাচ্ছে, লেস দেন 0 হবে। তাইলে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি আমাদের যে D2, এই D2টা লেস দেন 0। সো এই D2 যদি লেস দেন 0 হয়, নিশ্চয়ক D2 লেস দেন 0 মানে কি বুঝায়? ওই সমীকরণের মূলগুলো জটিল হবে, এবং ওইটাই তো আমাদের এখানে প্রুফ করতে বলা হয়েছে, তাই না? যে আমাদের সমীকরণের মূল দুটি জটিল হবে। তো আমরা প্রুফড করে ফেললাম। ওকে, আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো দেখতে দেখতে আমাদের ক্লাসটা এখানেই আজকে শেষ হয়ে গেল। সো আমরা যে দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম, যে দুইটা টাইপ আমরা নিয়ে আলোচনা করলাম, এবং সেই টাইপের যতগুলা ম্যাথ আছে যেগুলো আমাদের বিগত বছরে বিভিন্ন ভার্সিটির কোশ্চেনে এসেছে, সেগুলা তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হচ্ছে এই টাইপ গুলো নিয়ে তোমরা একটু অ্যানালাইসিস করবে, নিজেরা একটু বেসিক গুলা ঝালাই হবে, এবং এই রিলেটেড অন্য কোথাও কোনো সোর্সে যদি আরো কোনো ম্যাথ পাও, সেই ম্যাথ গুলা বেশি বেশি প্র্যাকটিস করবে। এগুলা তো করবেই, সাথে অন্য জায়গা থেকেও আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো এই আশা নিয়ে আজকে আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরো কয়েকটা টাইপ নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।